ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন, প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা, স্মারকলিপি, অনশন ও বিক্ষোভ করার পর টনক নড়েছে কর্তৃপক্ষের। ডাকসুর ভোটের জন্য সিন্ডিকেট সভায় 10 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ছাত্রনেতাদের দাবি দ্রুত নির্বাচন দিয়ে ডাকসু কার্যকর করার। হাসান বিশ্বাসের ক্যামেরায় শিমুল খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে দেশের সকল অর্জনে। গণতান্ত্রিক সকল আন্দোলন এবং অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা থাকলেও অভ্যন্তরীণ ছাত্র সংসদের ক্ষেত্রে সেটি অনুপস্থিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডাকসুর ভোট হয়েছে মাত্র 8 বার, অথচ ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে প্রতি বছর অনুষ্ঠিত হবে নির্বাচন। একটা গোষ্ঠী আছে যারা শুরু থেকেই ডাকসুকে বানচাল করার চেষ্টা করতেছে, আমরা দেখে আসছি, কিন্তু তারা হাজার চেষ্টা করলেও ডাকসু বানচাল হবে না। ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ডাকসুর যে মান রয়েছে, ডাকসু নির্বাচনের কিছু সূচক রয়েছে, সেই সূচকগুলো নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই ভোটের জন্য কমিটি গঠন করেছে। ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গণঅভ্যুত্থানের এতদিন পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পাইনি। আসলে ডাকসু নির্বাচনের যে পথ বা যে গাড়ি, সেই গাড়িকে লোকাল গাড়ির মতো ধাক্কিয়ে ধাক্কিয়ে সামনে নিতে হচ্ছে। ক্যাম্পাসকে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন ক্রিয়াশীল অধিকাংশ ছাত্র সংগঠনের নেতারা। সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংস্কার পরবর্তী সময়ে একটি ডাকসু নির্বাচন হলে পরে তখন ভবিষ্যতে ডাকসুকে কেন্দ্র করে আর প্রশ্নের সম্মুখীন হতে হতো না। যত দ্রুত সময়ের ভেতরে এই নবগঠিত যে কমিশন, সেই কমিশন তাদের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা হালনাগাদ, এই জাতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে দ্রুত সময়ের ভেতরে তারা শেষ করবেন। গত ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচনের জন্য কাজ চলমান রয়েছে বলে জানান কমিটির প্রধান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো, আমরা তাদের সাথে আলোচনা করব। আরেকটা অংশীজন হচ্ছে আমাদের হল প্রশাসন। তাহলে এই দুটো বৈঠক করলে আমরা বলতে পারবো ওনাদের যে মতামত, সেখান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো আমরা কবে নাগাদ তাফসিল ঘোষণা করতে পারবো। সম্প্রতি সময়ে ডাকসু নির্বাচনের জন্য 10 সদস্য কমিটি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দ বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের এবারের লক্ষ্য বাংলাদেশ পুনর্গঠন, জাতীয় সংসদ ভবন জয় করে এবং নতুন একটি সংবিধান এদেশের মানুষকে উপহার দেওয়া হবে। রবিবার সন্ধ্যায় রাজশাহীতে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। যারা সংস্কারের যাত্রা ব্যাহত করার চেষ্টা করছে তাদের কোনোদিন দেশের মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেন এনসিপির নেতারা। এর আগে নগরীর রেল গেট থেকে পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা। 5ই আগস্ট 2024-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। যে শহীদরা আমাদের ডাকে জীবন দিয়ে গেল, আমাদের যে সহযোদ্ধারা রাস্তায় নামলো, যে আহত যোদ্ধারা রক্ত দিল, তাদের ওই আমানতের কি আমরা খেয়াল করতে পারি? তাই যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতা মনে হচ্ছে যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেখা স্বপ্নগুলো এখন অনেকটা পূরণ হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে।
জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে আজ। এই মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 1 জুলাই এই মামলার প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষ করেনি। আজ আসামিপক্ষে শুনানির কথা রয়েছে। মামলার ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হয় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সাভারের স্কুল ছাত্র শহীদ আলিফ আহমেদ সিয়াম ছিলেন রাজপথের সাহসী তরুণ যোদ্ধা। তৃতীয় শ্রেণী ও সপ্তম শ্রেণীতে দুইবার জাহাঙ্গীরনগর স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে শিকার হয় কোটা বৈষম্যের। সেদিন কষ্ট এবং ক্ষোভের আগুনে দগ্ধ এই তরুণকে 16 জুলাই পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাত দমাতে না পারলেও 5 আগস্ট ঘাতকের বুলেট প্রাণ কেড়ে নেয় তার। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। একমাত্র ছেলে সিয়ামকে হারিয়ে পাগল প্রায় মা তানিয়া আহমেদ ও বাবা বুলবুল আহমেদ। 2024-এর জুলাইয়ের রক্তঝরা সে দিনগুলো স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসজল দুনয়ন। আন্দোলন থেকে শহীদ আলিফ আহমেদ সিয়াম মায়ের সাথে শেষ কথা বলেছিল। সে বলেছিল, মা, এখান থেকে যদি আমি বেঁচে ফিরি বিজয়ের বেশে তোমার কোলে ফিরব, আর যদি না ফিরি তাহলে আমি শহীদ হব, তুমি হবে শহীদের মা। ওর বন্ধুদের কথাতে যেটা শুনলাম যে আন্টি যখন আপনার সাথে আলিফ কথা বলে লাস্ট তার 20 মিনিট পরে আলিফের গুলি লাগে, তো আলিফ মাথা নিচু করে বসেছিল আইল্যান্ডের পাশে। ছোট থেকে মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করত 16 বছরের শহীদ আলিফ আহমেদ সিয়াম। আমার বাবা তো মুক্তিযোদ্ধা হতে পারেনি, কিন্তু সে তো বিপ্লবী যোদ্ধা হয়ে দেখিয়েছে। জীবনের শুরুতে দুইবার কোটা বৈষম্যের শিকার হয় ছোট্ট আলিফ। তাই তো যখন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক আসে 7-5 না ভেবে নেমে পড়ে যুদ্ধে। শহীদী মৃত্যুকে মেনে নিয়ে আন্দোলনের প্রতিটি মুহূর্তে মাথায় লাল কাপড় পরেছিল আলিফ। কোটার কারণে আজকে আমি ভর্তি হইতে পারিনি, তোমার মন খারাপ, আমি দুইবার এখানে চান্স নিয়েও পারিনি আমার স্বপ্নের স্কুল ভর্তি হইতে। তো এই যে একটা ক্ষোভ ওর প্রতি রয়ে গেছে, এই ক্ষোভ থেকে মূলত ওর আন্দোলনে যাওয়া। ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী বাবা বুলবুল আহমেদ সবসময় সিয়ামকে সাথে নিয়েই আন্দোলনের মাঠে থাকলেও ঘটনার দিন বাবার কাছ থেকে হারিয়ে যায় ছেলে। সেই কষ্ট আজও তাড়া করে শহীদের এই বাবাকে। বাসা থেকে আমাকে ফোন দেয় যে আলিফ তো আসেনি। তখন আমি আবার ওই মুঠোফোনে ফোনের চেষ্টা করি, 2-3 বার ফোন দেওয়ার পরে বলে যে যার ফোন সে তো গুলি খেয়েছে। 2 ঘন্টা পরে আমাকে ভিতরে নিয়ে যে আলিফের অবস্থা খারাপ, একটু দেখতে আসেন। কিন্তু আমি যখন ভিতরে ঢুকি, ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছোট বোন লামহা ভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে আছে বুকে। তার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত কার্যকরের দাবি তার। একটাই দাবি, যারা আমার ভাইয়াকে নির্মমভাবে হত্যা করলো তাদের যেন বিচার হয়, আর আমার ভাইয়ার জন্য যেন কোনো প্রতিষ্ঠান বা কোনো রাস্তাঘাটের নাম করা হয়। তবে মৃত্যুর আগ মুহূর্তে স্বৈরশাসকের পালানোর খবর শুনেছিল শহীদ আলিফ আহমেদ সিয়াম। মাত্র সবাই বলতেছিল যে শেখ হাসিনা দেশ ছাড়বে, পদত্যাগ করছে। তো এই সময় সবাই খুশি, মোটামুটি যে যারা মিছিলে ছিল সবাই খুশি। এখন সবাই জন্য পুলিশকে ধরবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিতে হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিরক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছে সচেতন মহল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেখতে দেখতে কেটে গেল বাংলাদেশের ইতিহাসে আরও একটি স্মরণকালের গণঅভ্যুত্থান। জুলাই 36-এর 1 বছর। দীর্ঘ এই একটি বছর রাষ্ট্র সংস্কারে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় এখনও কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় জনমনে বিরাজ করছে এক ধরনের হতাশা ও ক্ষোভ। তারা বলছেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিতে হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। জুলাই একটি চেতনার নাম, বাঁচতে হলে মরতে হয় সেই মহাকাব্যের নামই জুলাই গণ অভ্যুত্থান। আর সেই মহাকাব্যের মোহনায় 2024-এর 36 জুলাই একই সাথে মিলিত হয়েছিল কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ।
দীর্ঘ 15 বছর স্বৈরাচারের জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার সেই লড়াই সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল ভোটের অধিকার ও একটি ভয়হীন রাষ্ট্র প্রতিষ্ঠার। মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যারা রক্ত ও জীবন দিয়ে মহাকাব্য রচনা করল, মূলত তাদের স্মৃতি ধরে রাখাটাই হবে জুলাই শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। আর তাই জুলাই শহীদ পরিবার বলছেন, শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিলে প্রজন্মকে প্রতি বছর জুলাই মনে করিয়ে দেবে কিভাবে ফ্যাসিবাদের কবর রচনা করতে হয়। এই শহীদ সন্তানদেরকে এই জাতির এই দেশের মানুষ চিরদিন যেন স্মরণ করতে পারে, চিরদিন যেন ওদের মনে রাখতে পারে। এজন্য ওদের জন্য কোনো স্মৃতিফলক হোক এবং ওদেরকে পাঠ্যপুস্তক বইয়ে যেন ওদেরকে নিয়ে কিছু লেখা হোক। তারা জানান, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ, সমাজ ও সংস্কৃতির এক নতুন আশার মানচিত্র তৈরি করে দিয়েছে। কতগুলি শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের একটা গল্প, তাদের একটা ফলক, তাদের একটা নামকরণ বিভিন্ন স্থানে, তাদের গল্পটা পরবর্তী প্রজন্ম আছে তারা যেন সেই গল্পটা জানতে পারে। তাদের অভিমত, যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে দীর্ঘযুগ পর সুযোগ সৃষ্টি হলো মুক্ত রাজনৈতিক চর্চার, তাদের উচিত জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া। সরকার যেন প্রতিটা শহীদদের যার যার নিজস্ব কবরস্থানকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করে দেয়। তবে আসার কথা হলো, জুলাই গণ অভ্যুত্থানে যেসব কিশোর, তরুণ, যুবক, ছাত্র, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ আহত ও শহীদ হয়েছেন, তাদের পরিবারের যাবতীয় দেখভাল সরকার করছে, এমনটাই জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যেটা নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা। পাশাপাশি শহীদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার। বিভিন্ন জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে, যেটা আমরা আশা করছি যে এই জুলাই মাসেই এই জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজটা সম্পন্ন হবে। আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, জুলাইয়ের যারা শহীদ তারা যে রাস্তায় আপনার শহীদ হয়েছেন সেখানে একটা জুলাই স্ট্যাম্প তৈরি করা হবে, যাতে করে সেখানে উল্লেখ করা থাকবে শহীদের নাম এবং তিনি কোন তারিখে কিভাবে শহীদ হয়েছেন। এছাড়াও শহীদদের স্মরণে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে বলেও জানান বর্তমান সরকারের এই মুখপাত্র। জাদুঘরে রূপান্তরিত করা হচ্ছে, এখানে একটা হরর মিউজিয়াম করার প্ল্যান আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ভোটের মাধ্যমে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে প্রত্যাশা করে বিএনপি। সকালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দুটি কর্মসূচিতে যোগ দিতে সিলেট পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহপরান রহমতুল্লাহ মাজার জিয়ারতের পর তিনি সব কথা বলেন। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বেলা 11টায় দোয়া মাহফিলে অংশ নেবেন নেতৃবৃন্দ। পরে একই স্থানে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাই যোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এর জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। এবারে গ্রাম বাংলার খবর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরুদি গ্রামে কুয়েত প্রবাসী বাবুল মাতব্বরের বাড়িতে 1.5 বছরের শিশুকে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত করেছে। এই ঘটনায় ডাকাত দলের সদস্যরা 10 ভরি স্বর্ণালংকার, নগদ 1.5 লাখ টাকা সহ ঘরের মালামাল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। আজ দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
কুমিল্লার দাউদকান্দিতে মাইটিভির প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম জিলুর আয়োজনে মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় হাফেজদের নিয়ে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এমডি এর মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের জন্য দোয়া চাওয়া হয়। এ সময় দোয়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পত্রিকা এজেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সহ মাদ্রাসার হাফেজগণ। নীলফামারীতে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার বাদ আসর মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর আয়োজনে ডাকবাংলো হাফেজে এতিমখানা মাদ্রাসায় কুরআন খতম ও বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া ও মাহফিলে মরহুমার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত এবং মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও তার পরিবার পরিজনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। কুমিল্লার মুরাদনগরে জননন্দিত টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেল 4 ঘটিকার সময় রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার আলেম ওলামা ও এতিম ছাত্রদের নিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও মাহফিলটি সম্পন্ন হয়। মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ভাইয়ের আম্মা জানার রুহের মাগফিরাতের জন্য 18তম মৃত্যুবার্ষিকী হিসাবে আল্লাহ আমাদের নিকটে দোয়া চেয়েছে। আল্লাহ ওনার কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দিন মাওলা। আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দিন মাওলা। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মায়ের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার আসরের নামাজ শেষে মাগুরার পূর্ব নারায়ণপুর ঈদগাহ গোরস্থান এতিমখানা ও মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলের আয়োজন করেন মাইটিভির মাগুরা জেলা প্রতিনিধি আশরাফুল আলম সাগর। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। মৌলভীবাজার জেলার জুড়িতে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর বাতা মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মাইটিভির জুরি প্রতিনিধি মনিরুল ইসলামের আয়োজনে সাবাবিল লাইব্রেরিতে এই দোয়া মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারামিয়া, জুরি থানার ওসি মুর্শিদুল আলম ভুইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মুস্তাকিম হোসেন বাবুল, জায়ফনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহিন আহমেদ, জুরি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধির আদনান চৌধুরী। দোয়া পরিচালনা করেন উপজেলা চত্বর জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম। গাইবান্ধার সাদুল্লাপুরে জননন্দিত স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকেলে মাই টিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়ার আয়োজনে সাদুল্লাপুর কওমি মাদ্রাসা ও এতিমখানায় মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে তাবারক বিতরণ করা হয়। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা জাহিদুল ইসলাম। এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মাসুদ সহ অন্যান্য সুধীজন। ঢাকার ধামরাইয়ে আল ইসলামিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 10ই পবিত্র মুহররম উপলক্ষে
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কালামপুর হাফিজিয়া কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মুফতি ইউসুফ বিন সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, কালামপুর হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান নয়া, কালামপুর হাফিজিয়া মাদ্রাসা কমিটির সহসভাপতি আলহাজ নাজিম উদ্দিন, কালামপুর হাফিজিয়া মাদ্রাসা কমিটির সহসভাপতি আওলাদ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নিচে অথই স্বচ্ছ জলরাশি আর উপরে নীলাকাশ অবিরত হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। জলের উপর বয়ে চলছে ছোট বড় নৌকা, জলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওয়াচ টাওয়ার। টাওয়ার থেকে সিলেট ও মৌলভীবাজার জেলার 5টি উপজেলা জুড়ে বিস্তৃত এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের নয়াভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হন পর্যটকরা। হাওরের এমন দৃশ্যে প্রতিনিয়ত মন কেড়ে নিচ্ছে ভ্রমণ পিপাসুদের। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। বর্ষাকে বলা হয় প্রকৃতির বিশাল ক্যানভাস। উত্তাল যৌবনের জয়গানে মুখরিত হয় দেশের হাওরগুলো। বিশাল জলরাশি ও সবুজের প্রকৃতির সাথে চোখে পড়ে হিজল, তমাল সহ নানা জলজ বৃক্ষ। গাছের ডালে অচেনা পাখির আনাগোনা হাকালুকি হাওরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বর্ষায় হাকালুকি হাওর বিশাল জলরাশিতে পরিণত হয়, যা দেখতে অসাধারণ লাগে। হাওরের চারপাশের সবুজ প্রকৃতি বিভিন্ন বিল ও নদী মিলে এক মনোরম দৃশ্যের অবতারণা করে। সবচেয়ে যে সুন্দর দৃশ্যটা যদি দেখতে চান তাহলে আপনি অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে। আমি আমার পরিবারের সাথে আসছি, আমার খুব ভালো লাগছে। নৌকার মাধ্যমে এই হাকালুকির অন্যতম বিশেষ একটি স্থান ওয়াচ টাওয়ারে এসেছি। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, মনোরম দৃশ্য। হাকালুকি হাওরের পরিবেশটা অনেক সুন্দর, তো সুন্দর লাগছে, দেখার মতো জায়গা। বিশেষ ছুটির দিনগুলোতে হাকালুকি হাওরে থাকে পর্যটকদের উপচে পড়া ভিড়। হাওরের জলে সূর্য ডোবার অপরূপ দৃশ্য যে কাউকে নিয়ে যায় অন্য জগতে। তো সুন্দর একটা ভিউ আর এটা সুন্দর একটা পরিবেশ, মানে পেটর বুক মরে না, মানে মনের তো একটা তৃপ্তি মিটে যায় এই জায়গাটাতে এলে। এই সরকারকে অনুরোধ করব এই হাকালুকি হাওরকে কেন্দ্র করে একটি মহা পরিকল্পনা করা হোক। হাকালুকি হাওরকে ট্যুরিস্ট ইকোরিজম ঘোষণার পাশাপাশি এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা সহ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।